তারুণ্য সংশ্লিষ্ট বাজেট ভাবনার কথাটা একটু আপনাদের জানাতে চাই। একজন শিক্ষক আমাদের সাথে যুক্ত হবেন, শিক্ষক এবং গবেষক নাহিদ আক্তার যুক্ত হচ্ছেন আমাদের সাথে। তিনি ইন্টারন্যাশনাল স্কুল অফ সেন্ট পিটার্সবার্গ রাশিয়ায় কর্মরত এবং পড়াশোনাও দেশের বাইরে করেছেন, তার একটা অভিজ্ঞতা রয়েছে। তার কাছেই জানতে চাই, খুব স্বাভাবিক, প্রথমেই শুভ সকাল এবং স্বাগত আপনাকে সকালের বাংলাদেশে। নাহিদ আক্তার, যে প্রসঙ্গটি নিয়ে আসলে আমরা আলাপ করতে চাই, অপেক্ষাকৃত তারুণ্য নির্ভর একটি বাংলাদেশের অগ্রযাত্রা আমরা দেখছি। তরুণদের প্রত্যাশার বাজেটটা আসলে আপনার দৃষ্টি দিয়ে আপনি কেমন বলবেন, যেহেতু তরুণদের নিয়ে কাজ করা হয়, তরুণদের সাথে কানেক্টেড আপনি, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং দেশীয় প্রেক্ষাপট দুয়ের সম্মিলনে যদি আপনি আমাদের জানাতেন। শুভ সকাল, আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। আচ্ছা, মানে বাজেট নিয়ে আপনি বলছিলেন, আমিও কিছুক্ষণ শুনছিলাম আপনার কথা। তো বাংলাদেশে মানে আপনি স্পেসিফিকলি আমাকে ইয়াংদের কথা জিজ্ঞেস করেছেন। আমি তার আগে একটু কথা বলি যে বাংলাদেশের মেইন প্রবলেমগুলি হচ্ছে গিয়ে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। সে বাজেট যেভাবেই, যেটা আপনি বলছিলেন যে বাজেট যতটা পারফেক্টলি শেপ করুক না কেন, সেক্ষেত্রে কিন্তু ইমপ্লিমেন্টেশনটা একেবারে মানে ঠিক করতে হবে, যে যাতে ইকোনমিক গ্রোথটা বাড়ে। আর মানে ইয়াংদের কথা বলেছেন যে আমরা দেখছি অবভিয়াসলি মানে এখন বর্তমান বাংলাদেশের তরুণরা অনেক অ্যাক্টিভ। সেক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা অ্যাজ এ টিচার আমি একজন শিক্ষক হিসেবে বলতে চাচ্ছি যে মানে এডুকেশনে যে বাজেট বরাদ্দ সেটা নিয়ে ভাবতে হবে। সেটা কিন্তু অনেক কম বাংলাদেশে। আপনি যদি কম্পেয়ার টু রাশিয়া, আমি রাশিয়াতে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি এবং আমি ইউকেতে পড়াশোনা করেছি। আপনি যদি ইউকের এবং বিশেষ করে আমি ব্রিটিশ ন্যাশনাল কারিকুলাম পড়াচ্ছি, তো অনেক কারিকুলামের সাথে আমার এক ধরনের সম্পৃক্ততা রয়েছে। তো সেক্ষেত্রে দেখেছি যে আমি মানে এডুকেশনে একটা মানে ইভেন আপনি ইউনেস্কোর রেকমেন্ডেশন যদি দেখেন, সেখানেও দেখবেন 15 থেকে 20% হচ্ছে বাজেট থাকা উচিত, এবং রাশিয়াতেও কিন্তু 15% বাজেট রাখা হয়। সেক্ষেত্রে যে মানে আপনি মানে 15 to 20% বাজেট যদি অ্যাটলিস্ট এডুকেশন সেক্টরে থাকে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে মানে তরুণদের মানে আপনার একটা দেশকে উন্নত করতে হলে সেই দেশের এডুকেশন সেক্টরকে উন্নত করতে হবে। এডুকেশন সেক্টরকে উন্নত করলে সেখানে শিক্ষাদান যে পদ্ধতি সেটা ডেভেলপমেন্ট হবে, এবং যেই আমরা যেই একটা ফিউচার জেনারেশন তৈরি করব, সেই জেনারেশনটা খুবই যুগোপযোগী এবং ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপমেন্টের জন্য উপযুক্ত, এবং দেশের ইকোনমিকে সহায়তা করার মতো একটা জেনারেশন তৈরি করতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে তাদের উপরে ইনভেস্টমেন্ট করা মানে হচ্ছে বিশেষ করে শিক্ষা খাতে, যেমন আইসিটি কারিগরি যে শিক্ষা আছে, এবং স্পেসিফিকলি বাংলাদেশের স্টেম এডুকেশনে অনেক মানে বিশেষ ধরনের বরাদ্দ দরকার। মানে কারণ কি, একটা হচ্ছে মেইন স্ট্রিম এডুকেশন, আর একটা যদি দেখেন সেটা হচ্ছে যে মানে কারিগরি এডুকেশন। এই দুই জায়গায় ইয়াংদেরকে মানে স্কিল বেসড একটা এডুকেশন সিস্টেম তৈরি করতে হবে। কারণ কি, এডুকেশন কিন্তু ইভলভ করেছে। আপনার এডুকেশন হিস্টোরিক্যালি আমরা দেখেছি যে নলেজ বেসড একটা এডুকেশন সিস্টেম ছিল প্রিভিয়াসলি, কিন্তু এখন যেটা হয়েছে, এখন আপনার এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে ট্যাকেল দেওয়ার জন্য, বা আপনি যদি দেখেন যে মানে যেই হাইপার ক্যাপিটালিস্ট ইকোনমিকে আমাদের ইয়াং জেনারেশন ফেস করছে, সেই জিনিসটাকে ফেস করতে পারার জন্য তাদের শুধুমাত্র এডুকেশনের মধ্যে কনফাইন রাখলেই চলবে না। যেটা আমরা ছিলাম, আমরা ভেবেছি যে আমরা বড় হয়ে একদিন মানে লেখাপড়া শিখে আফটার মাস্টার্স ডিগ্রি বা ডিগ্রি নেওয়ার পরে কিছু করব, সেই সুযোগটা কিন্তু এখন আর নেই। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে এডুকেশনের পাশাপাশি তার জীবনকে সে ভালোভাবে চালাতে পারবে, সে নিজের এডুকেশন নিজে ইনভেস্ট করতে পারবে, তার ফিউচার যেই মানে এইম আছে, মানে গোল আছে, সেখানে সে ইনভেস্ট করতে পারবে। সেই জায়গাগুলিকে যদি মানে বাংলাদেশ সরকার ফোকাস করতে চায় এবং একটা খুবই ইফেক্টিভ একটা জেনারেশন তৈরি করতে হয়,
তাহলে ডেফিনেটলি ইয়াং জেনারেশনের যেই স্কিল সেটাকে ডেভেলপ করতে হবে এবং এডুকেশন সিস্টেমটা একেবারে ঢেলে সাজাতে হবে, যেটা আমি যেখানে পড়াই সেখানের সাথে বড় ধরনের একটা গ্যাপ আমি দেখছি। নাহিদ আক্তার, এই জায়গাটা একটু কথা বলতে চাই আপনার সাথে, কিভাবে এই গ্যাপটা আমরা আসলে দূর করতে পারি যাতে করে আমরা যে প্রত্যাশিত ফলাফল সেই ফলাফল খুব সহসাই উপলব্ধি করতে পারবো, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। তবে একটা ছোট বিরতির সময় হয়েছে, আমাদের বিরতি থেকে ফিরেই আপনার কাছে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। দর্শক ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। বিরতির পর আর একবার স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ, জুলহাস জুবাইর সাথে আছি এবং আছি আমি মিমি। আলোচনা হচ্ছিল আমাদের অতিথির সাথে, তিনি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত আছেন নাহিদ আক্তার, ইন্টারন্যাশনাল স্কুল অফ সেন্ট পিটার্সবার্গে যিনি শিক্ষকতা করছেন রাশিয়াতে। আপা, আপনার কাছ থেকে শুনছিলাম বিরতিতে যাবার আগে, এবং আপনার কাছে আলাদাভাবে, যেহেতু আমি একজন নারী, আমি আপনার কাছে নারী হিসেবে জানতে চাচ্ছি, আপনি যেহেতু নারী অধিকার নিয়ে কাজ করেন, নতুন যে বাজেট প্রস্তাবিত হতে যাচ্ছে সেখানে নারীদের জন্য আসলে কতটা সেই বাজেটে সুরক্ষিত থাকবে এবং সেখানে নারীদের শিক্ষা, চিকিৎসা বা শ্রমবাজারে তাদের অগ্রাধিকার কতটুকু নিশ্চিত হবে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ। বাজেট যেটা আছে নারীর ক্ষেত্রে মোস্ট প্রবাবলি আমি যেটা দেখেছি 34.11%, যদিও জিডিপিতে কমেছে, হুইচ ইজ নট, মানে আমি যেটার জন্য খুব যে বেশি হ্যাপি তা না। আগে ছিল 5.19%, এখন 4.86%। বাজেটটা রয়েছে এবং হুইচ ইজ প্রিটি ওকে, কিন্তু যেই প্রবলেমটা আছে সেই প্রবলেমটা হচ্ছে সেইগুলির ইমপ্লিমেন্টেশনের জায়গা, যে নারীর যেই মানে নারী বান্ধব যে একটা পরিবেশ তৈরি করা এবং বাজেটটাকে সেখানে ইমপ্লিমেন্ট করে নারীকে মানে এগিয়ে নিয়ে যাওয়া। এখানে সোসাইটাল যে আপনার কিছু ইস্যু রয়েছে, সেটার মধ্যে যে সোশ্যাল সাইকোলজি, সেই সোশ্যাল সাইকোলজিতে আমাদের যে মাইন্ডসেট, সেখানে ভীষণ রকমের কিছু প্রবলেম রয়েছে। আপনি যদি দেখেন যে নারী উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ধরনের কিছু বাধা মানে আমরা সবসময় দেখে থাকি। যেমন আপনি দেখবেন যে মানে আপনি যদি এডুকেশনকে, আমি যদি একটু আগে যাই অফ দ্য ট্র্যাক, যে আপনি যদি মানে ছোট একটা কন্যা সন্তানকে দেখেন, সেখানে একটা বিশাল পরিমাণে ড্রিম গ্যাপ রয়েছে। তার সামনে কিন্তু খুব তার ফ্যামিলির বা আশেপাশে খুব একটা ভালো নারী রোল মডেল সে দেখতে পায় না। যেমন আমি ছোটবেলাতে যেটা দেখেছি, আমার আশেপাশে সবাইকে দেখেছি আইদার ওরা মানে হাউসওয়ার্ক করছে। আমি হাউসওয়ার্ককে ছোট করছি না, বাট হাউসওয়ার্ক যেহেতু আমাদের দেশে কোনোভাবেই মানে এটা যে একটা এই জিনিসটাকে যে ইকোনমিক মানে অর্থনীতির ভেতরে অন্তর্ভুক্ত করা উচিত, সেটা কিন্তু আমাদেরকে কখনো বুঝতে দেয়া হয়নি আনফর্চুনেটলি। তো এই ধরনের চিন্তার মারাত্মক গ্যাপ রয়েছে, সেই গ্যাপগুলিকে কিন্তু মানে আমাদের মিনিমাইজ করতে হবে। সেক্ষেত্রে যে ব্যাপারটা আমি সবসময় বলি যে শিক্ষা এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো মানে বাজেট শুধু থাকলে যে হবে তা না, বাজেটটা কোন কোন জায়গায় মানে মানে সঠিকভাবে বাস্তবায়ন করলে নারী বান্ধব একটা সমাজ তৈরি হবে এবং আপনার মানে সোশ্যাল সাইকোলজি বা নারীদের এগেনস্টে, যে আমি আই উড সে নারীদের এগেনস্টে, বিকজ আমি যখন কোনো পোস্ট দেই সোশ্যাল মিডিয়াতে তখন আমি ভীষণ হেইট কমেন্টস পাই, যারা কিনা আমার মানে স্টুডেন্ট, আমার ছাত্র ছাত্রীদের মানে বয়সী ছেলে মেয়ে বাংলাদেশের। তো এই যে চিন্তা ভাবনা, তারা যে এভাবে ভাবছে, সেই ভাবনাটাকে ওভারঅল পরিবর্তন করতে হলে মানে এডুকেশন থেকে শুরু করে সমাজের বিভিন্ন জায়গায় কাজ করতে হবে। সেক্ষেত্রে বাজেটটাকে খুব মানে বাজেটের যে ডিস্ট্রিবিউশনটা, সেই ডিস্ট্রিবিউশনটা খুব পারফেক্ট করতে হবে এবং সেই পারফেকশনের জায়গাটাতে যেটা হয় যে আমাদের দেশে আমরা সবাই জানি যে মানে আমাদের একটা ল আছে কিন্তু সেটার কোনো ইমপ্লিমেন্টেশন নাই। সেরকম বাজেটটা হয়তো রয়েছে, সেই বাজেটটাকে কিভাবে ব্যবহার করছে বা আসলেই ব্যবহার করা হচ্ছে কিনা বা সেখানে দুর্নীতির মারপ্যাচের ভেতরে পড়ে গেছে কিনা, সেই জিনিসটা আমাদের অবশ্যই ভাবতে হবে। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। নাহিদ আক্তার, আপনি শেষ যে কথাটি বললেন, আমাদের ভাবার আসলে সময় এসছে। একটু আপনার কাছ থেকে জানতে চাই, নারী শিক্ষা নিয়ে কাজ করছেন, নারীর জীবনের মানোন্নয়ন নিয়ে আপনি কাজ করছেন, আপনার আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রেক্ষিতে বাংলাদেশের প্রেক্ষাপট যদি একটু 1 থেকে 1.5 মিনিট সময় পাবো, আপনি একটু আপনার দৃষ্টি দিয়ে একটা তুলনা কিংবা সম্ভাবনার জায়গা
সংকটের জায়গা যেটি দেখেন যদি একটু বলতেন। থ্যাংক ইউ। যেটি হয়েছে যে বাংলাদেশে আমরা আমাদের পুরো পৃথিবীটাই আমরা জানি যে ভেরি মাচ পেট্রিয়ার্কাল, পুরুষতান্ত্রিক মন মানসিকতা রয়েছে প্রায় সকল দেশে। কিন্তু আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করেছি সেখানে আমি এক ধরনের সমতা বা ইকুয়ালিটি সেটা দেখতে পেয়েছি। এবং মানে রাশিয়াতে যে কর্মক্ষেত্রে যদি বলেন, কর্মক্ষেত্রে যেটা হয়েছে জেন্ডার বেসড পে গ্যাপটা একটু খানি কম, সেখানে মেধাকে অনেক গুরুত্ব দেয়া হয়। তো আমি অ্যাজ এ বেঙ্গলি ন্যাশনাল, আমি বাংলাদেশি একটা মানুষ হয়েও কিন্তু একজন নারী হয়ে সেখানে কিন্তু আমি অনলাইনে জবের জন্য অ্যাপ্লাই করেছি এবং সেখানে আমি টিচিং জব করছি, আমি 3টা জব করছি। তো অলটুগেদার হচ্ছে মানে এই যে ব্যাপারটা যে আপনি মানে এমন একটা মাইন্ডসেট আমাদের সমাজে নেই, বাংলাদেশের সমাজে নেই, যেখানে নারী খুব সহজে হচ্ছে গিয়ে তার যে প্রপার অ্যাক্সেস, সেই অ্যাক্সেসটুকু কিন্তু নেই। আপনি বলবেন যে হ্যাঁ, নারীর যে প্রেজেন্স সেটা অনেক জায়গায় বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা জুলাই আন্দোলনে দেখেছি যে নারীর প্রেজেন্স বেড়েছে, কিন্তু আবার জুলাই আন্দোলনের পরে দেখেছি তাদের অ্যাবসেন্সটা কত। নিশ্চয়ই নাহিদ আক্তার, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আপনার শেষ কথাটাই শেষ করতে চাই। আপনাকে ধন্যবাদ। আজ হয়তো আর সময় দিতে পারলাম না। নারীর অংশগ্রহণ নিয়ে আপনি একটি প্রসঙ্গ তুলেছেন, রাজনৈতিক অংশগ্রহণে। সেই একটা জায়গায় বলবার আছে, হ্যাঁ বাংলাদেশ হয়তো রাশিয়া থেকে অনেক জায়গাতেই পিছিয়ে আছে, অন্তত উচ্চশিক্ষার জায়গায় বা নারীর কর্মক্ষেত্রের যে সুযোগ, সেই সুযোগের জায়গায়। তবে হ্যাঁ, রাজনৈতিক অঙ্গনে অংশগ্রহণে রাশিয়ার চেয়ে বহুগুণে বাংলাদেশ এগিয়ে আছে, বাংলাদেশের নারীরা এগিয়ে আছে। অন দ্যাট পজিটিভ নোট আজকের মতো এখানে ইতি টানতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চমৎকার একটি দিন কাটাবেন। শুভ সকাল। শুভ সকাল।